তো আজকে হচ্ছে আমরা আমরা লাস্ট ক্লাসে একটা ম্যাথ দেখছিলাম, তো বাকিংহাম পাই থিওরেম দিয়ে। তো আমরা হচ্ছে স্টেপ 1টা শেষ করেছি, আজকে আমরা স্টেপ 2 তে যাব। তো স্টেপ 1 পর্যন্ত কি কারো কোথাও কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে বলো, না হলে স্টেপ 2 তে গিয়ে তোমরা কিছু বুঝবে না। আচ্ছা, তোমাদের মনে হয় কারো কোনো সমস্যা নাই, অথবা কেউ দেখোই নাই এখন পর্যন্ত, এই জন্য হয়তো বা সমস্যা নাই। আচ্ছা, এখন স্টেপ 2 তে যেটা করা হয়, আমাদের ফার্স্টে হচ্ছে কয়টা পাই আসবে সেটা আমরা বের করে ফেলেছি স্টেপ 1 এ। এখন আমরা যেটা করব যে আমাদের হচ্ছে এক একটা পাইয়ের ভ্যালু বের করতে হবে। এক একটা পাইয়ের ভ্যালু বের করার জন্য আমাদের স্টেপ 2টা খুবই ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে রিপিটিং ভ্যারিয়েবল জানতে হবে। তো এখানে টোটাল এই জায়গায় আমাদের টোটাল ভ্যারিয়েবল ছিল কয়টা? একটা। এখানে n এর ভ্যালু 6, দ্যাট মিন্স আমাদের টোটাল ভ্যারিয়েবল ছিল 6টা। তো এই 6টা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল কোনটা? এই ইকুয়েশনটা দেখে বলো তো, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? আর স্যার 8টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো আমরা রিপিটিং ভ্যারিয়েবল যেটা চুজ করব, আমাদেরকে এখন কাজ হচ্ছে রিপিটিং ভ্যারিয়েবল সিলেক্ট করা। তো রিপিটিং ভ্যারিয়েবল সিলেক্ট করার সময় তার মানে আমরা 8টাকে নিতে পারবো না। তো এখন আমাদের আর যদি বাদ চলে যায় তাহলে আর কয়টা ভ্যারিয়েবল থাকছে? আর থাকছে 5টা ভ্যারিয়েবল। দ্যাট মিন্স 5টা ভ্যারিয়েবল থেকে আমাদের, যেহেতু পায়ের ভ্যালু আমাদের 3, তার মানে আমাদের 3টা হচ্ছে রিপিটিং ভ্যারিয়েবল সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো 3টা ভ্যারিয়েবল কিভাবে সিলেক্ট করব? 3টা ভ্যারিয়েবল এমন ভাবে সিলেক্ট করব যাতে একটা তার জিওমেট্রিক প্রপার্টি থেকে ভ্যারিয়েবল আসে, আরেকটা ভ্যারিয়েবল যাতে আসে ফ্লো প্রপার্টি থেকে, আরেকটা ভ্যারিয়েবল যাতে আসে আমাদের ফ্লুইড প্রপার্টি থেকে। তো এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো আমরা দেখো দেখো আমাদের যে জিওমেট্রিক, আমাদের যে ভ্যারিয়েবল গুলো থাকে, ভ্যারিয়েবলের মেইনলি হচ্ছে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে জিওমেট্রিক প্রপার্টি, ফ্লো প্রপার্টি, আর একটা হচ্ছে ফ্লুইড প্রপার্টি। তো জিওমেট্রিক প্রপার্টির কথা যদি চিন্তা করি, জিওমেট্রিক প্রপার্টির উদাহরণ হচ্ছে লেংথ, ডায়ামিটার, হাইট, এগুলো হচ্ছে জিওমেট্রিক প্রপার্টি। ফ্লো প্রপার্টির কথা যদি বলি, ফ্লো প্রপার্টির উদাহরণ হচ্ছে ভেলোসিটি, অ্যাসিলারেশন। আর ফ্লুইড প্রপার্টির কথা যদি চিন্তা করি, সেগুলোর হচ্ছে উদাহরণ হচ্ছে ডেনসিটি, তারপরে ওয়েট ডেনসিটি, ডাইনামিক ভিসকোসিটি, এগুলো হচ্ছে ফ্লুইড প্রপার্টি। দ্যাট মিন্স আমাদের এখন কাজ হচ্ছে জিওমেট্রিক প্রপার্টি থেকে একটা সিলেক্ট করা, ফ্লুইড আমাদের হচ্ছে ফ্লো প্রপার্টি থেকে একটা সিলেক্ট করা, আর হচ্ছে ফ্লুইড প্রপার্টি থেকে একটা সিলেক্ট করা। তো জিওমেট্রিক প্রপার্টির এখানে কি কি জিনিস আছে? জিওমেট্রিক প্রপার্টির মধ্যে কি কি পড়ে এখানে? শুধুমাত্র লেংথ, তাই না? তার মানে জিওমেট্রিক প্রপার্টির মধ্যে আমার লেংথই আছে। এরপরে হচ্ছে ফ্লো প্রপার্টি। ফ্লো প্রপার্টির মধ্যে কি কি আছে? ভেলোসিটি আছে, তাই তো? ভেলোসিটি আছে, আর কি আছে? অ্যাসিলারেশন জি, তার মানে ভি আছে, আর হচ্ছে জি আছে। আর হচ্ছে ফ্লুইড প্রপার্টির মধ্যে কি আছে? ফ্লুইড প্রপার্টির মধ্যে থেকে এখানে কি আছে বলো তো? রো আছে, আর নিউ আছে। কারো কোনো সমস্যা? সো এখন আমাদের এই 3টা প্রপার্টি, ভিন্ন ভিন্ন প্রপার্টি থেকে প্রত্যেকটা থেকে আমার একটা করে সিলেক্ট করতে হবে। এখানে একটাই আছে, তার মানে এখান থেকে আমরা সিলেক্ট করবো কোনটা? লেংথ। ঠিক আছে? এখানে 2টা আছে, 2টা থেকে আমি যে কোনো একটা নিব, 2টা থেকে যে কোনো একটা নিতে পারি। আমি ফার্স্টে নিলাম হচ্ছে ভি। আচ্ছা, এখানেও 2টা আছে, 2টা থেকে আমি যে কোনো একটা নিব। আমি নিলাম ধরো হচ্ছে রো। তোমরা রো না নিয়ে চাইলে মিউ ধরেও করতে পারো। তো এখন দেখো আমরা 3টা রিপিটিং ভ্যারিয়েবল সিলেক্ট করে ফেলেছি। আমাদের 3টা রিপিটিং ভ্যারিয়েবল সিলেক্ট করার কাজ শেষ। এখন সিলেক্ট করার পরে এখন আমরা একটু দেখব যে আমাদের এম এর ভ্যালু ছিল 3। এম এর ভ্যালু কিভাবে আমরা বের করেছিলাম বলতো? এম ইকুয়াল টু 3 কেন আসছিল? কারণ এখানে আমাদের কি ফান্ডামেন্টাল ডাইমেনশন কি কি ছিল? 3টা। সেই জন্য এম এর ভ্যালু 3 আসছে। তো আমরা দেখবো যে এই যে ভ্যারিয়েবল গুলো চুজ করেছি, এখানে এম এর ভ্যালু 3 আসে কিনা। তো এই এল এর জন্য, লেংথের জন্য কি এল, ভেলোসিটির জন্য কি এল টি ইনভার্স 1, আর রো এর জন্য কি এম এল ইনভার্স 3,
তাই না? তার মানে দেখো তো এখানে কি এম এল আর টি তিনটা টার্মই কি আসছে না? কি কারো কোনো সমস্যা? আমাদের এখানে কি তিনটা টার্মই আসছে না? এল আসছে, এল টি ইনভার্স 1 আসছে, এম এল ইনভার্স 3। জি দ্যাট স্যার। মিন্স এম আছে, এল আছে, টি আছে। তার মানে আমরা রিপিটিং ভ্যারিয়েবল যেগুলো সিলেক্ট করেছি সেগুলো সিলেক্ট করা ওকে। তো এখন আমাদের স্টেপ 2 শেষ। তাহলে আমাদের স্টেপ 2 তে আমরা কি কাজ করছি? আমরা হচ্ছে রিপিটিং ভ্যারিয়েবল সিলেক্ট করছি। তার মানে আমাদের রিপিটিং ভ্যারিয়েবল চলে আসছে এল, ভি আর হচ্ছে রো। সো তাহলে আমাদের তিনটা পাই এর জন্য তাহলে আমরা পাই 1 ইকুয়াল টু এখানে কি কি থাকবে? এল, ভি, রো, আর সাথে কি যেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, লাস্টে সেই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা লিখে দিব। পাই 2 এর জন্য সেম জিনিস, পাই 3 এর জন্য সেম জিনিস। আচ্ছা এখানে দেখো আমাদের ফার্স্টে আমরা নিচ্ছি কোনটা? ফার্স্টে আমরা নিচ্ছি আর, তারপরে বাকি রয়ে গেছে কোনটা? যেটা রিপিটিং হয় নাই। এরকম ভ্যারিয়েবল কোনগুলো বাকি রয়েছে? আর রয়ে গিয়েছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে থেকে। ভ্যারিয়েবল গুলোর মধ্যে থেকে কি কি জিনিস রয়ে গেছে? আর রয়ে গেছে, আর বাকি রয়েছে কি? মিউ রয়েছে আর টি রয়েছে। এই তিনটে জিনিস নেওয়া হয়নি। তো আমরা পাই 1 এ আর দিয়ে গুণ করলাম, পাই 2 সাথে হচ্ছে মিউ দিলাম, আর পাই 3 এর সাথে জিটা দিয়ে দিলাম। ঠিক আছে? আর এল তার মানে আমাদের হচ্ছে ওই পাওয়ার গুলার ভ্যালু বের করা। পাওয়ার গুলাকে আমি কিভাবে দিব? পাই 1 এর জন্য এল এর যা যা জিনিস থাকবে সেগুলোকে আমি এ দিয়ে ডিনোট করব, ভি এর যা যা জিনিস থাকবে সেগুলোকে বি দিয়ে ডিনোট করব, আর সি এর সবগুলোকে আমার সি থাকবে, সরি রো এর সবগুলোর উপরে সি থাকবে পাওয়ার। সো পাই 1 এর জন্য এখানে A1 আসবে, B1 আসবে, C1 আসবে। পাই 2 এর জন্য A2, B2, C2 আসবে, এখানে 3 লিখে ফেলেছে। পাই 3 এর জন্য A3, B3, C3 আসবে। কারো কোনো সমস্যা? এতটুকু যদি পারো আশা করি আর মানে প্রবলেম ফেস করবে না। এতটুকু মন্দ সবাই পারবো? জি স্যার। আচ্ছা এতটুকু পর্যন্ত যদি সবাই করতে পারি, এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্টে আমরা পাই 1 টা সলভ করব। আমাদের স্টেপ 3 ও শেষ। স্টেপ 3 তে আমরা পাই 1, পাই 2, পাই 3 তিনটি ইকুয়েশন লিখে ফেলবো। এখন কাজ হচ্ছে আমাদের পাই 1 এর ভ্যালু বের করা, পাই 2 এর ভ্যালু বের করা, পাই 3 এর ভ্যালু বের করা। তো পাই 1 টাকে আমরা লিখে ফেললাম ফার্স্টে। দেখো পাই 1 টা কি ছিল? আমাদের একটা ডাইমেনশনলেস টার্ম। তার মানে পাই 1 কে যদি আমি মাত্রা দিয়ে প্রকাশ করতে চাই, কিছু বলবা? কি কোনো সমস্যা? তো পাই 1 টা যেহেতু ডাইমেনশনলেস, তাহলে পাই 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। তার মানে কি? তার মানে কি কোনো ডাইমেনশন থাকছে? থাকছে না। আর এখানে এল এর জন্য আমি কি করব? তার ডাইমেনশন বসিয়ে দিব, পাওয়ার থাকবে a1। ভি এর জন্য তার ডাইমেনশন বসিয়ে দিব, পাওয়ার থাকবে কি? ভি এর যেই পাওয়ারটা ছিল ঠিক সেই পাওয়ার। রো এর জন্য তার ডাইমেনশনটা বসিয়ে দিব, যেই পাওয়ার ছিল রো এর ঠিক সেই পাওয়ারটা এখানে বসাবো। আর এর যেই ডাইমেনশন সেই ডাইমেনশনটা বসিয়ে দিব। এখন আমাদের দেখো ঠিক আগের মতো আমাদের কাজ হচ্ছে a1, b1 আর c1 এর ভ্যালু বের করা। তাহলে আমাদের পাই 1 টা একটা ফর্মে চলে আসবে। তো আমরা ফার্স্টে a1, b1 আর c1 বের করার জন্য আমরা ওই যে ডাইমেনশনাল যে হোমোজিনিটিটা দেখেছিলাম সেইটার থিওরিমটা যদি অ্যাপ্লাই করি, তাহলে m এর আমি বোথ সাইডে যদি m এর মানে পাওয়ার গুলাকে সেম করি, তাহলে কি বলা যায়? লেফট হ্যান্ড সাইডে m এর পাওয়ার কত? 0। রাইট হ্যান্ড সাইডে m এর পাওয়ার কত? স্যার সি আর 1। তার মানে c1 প্লাস 1, তাই তো? একইভাবে l এর জন্য, একইভাবে দেখো l এর জন্য লেফট হ্যান্ড সাইডে পাওয়ার কত? 0 0। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার কত? a1 b1 minus a1 3c1 প্লাস b1 মাইনাস 3c1 প্লাস 1, তাই না? এখন দেখো t এর জন্য বোথ সাইডে পাওয়ার কত? লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে মাইনাস b1 মাইনাস 2। ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের তিনটা ইকুয়েশন, তিনটা আননোন। তার মানে কি বের করতে পারবো না a1, b1 আর c1 এর ভ্যালু? জি স্যার। ঠিক আছে? সো আমাদের চলে আসলো a1, b1 আর c1 এর ভ্যালু।
তো a1 b1 আর c1 এর ভ্যালু যখন পেয়ে যাব তখন আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুগুলোকে এই যে এখানে যে ইকুয়েশনটা লিখেছি এই জায়গায় ইকুয়েশনের মানগুলো বসিয়ে দাও। a1 এর মান বসাবো, b1 এর মান বসাবো, c1 এর মান বসাবো। সেই মানগুলো বসিয়ে দেওয়ার ফলে এরকম একটা ইকুয়েশন ধরা হচ্ছে। ঠিক আছে, তো এখন এই পোর্শনটাকে কি লেখা যায়? উপরে আর থাকছে, নিচে থাকছে কি এল স্কয়ার বি স্কয়ার আর হচ্ছে রো থাকছে। তো সেটাকে আমরা একটু মডিফাই করে লিখে ফেললাম। এখন ঠিক সেম প্রসিডিউরে আমাদেরকে বের করতে হবে পাই 2। তো এখানে পাই 2 এর ক্ষেত্রে আমাদের কোন কোন ভ্যালু বের করতে হবে? a2 b2 আর c2। সো পাই 2 এর ক্ষেত্রে ঠিক সেম প্রসিডিউর। এখানে খালি ডিফারেন্ট হচ্ছে মিউ এর মাত্রাটা বসবে, মিউ এর মাত্রাটা বসাইছি। তো আমরা ওই ডাইমেনশনাল হোমোজেনিটি থিওরেম ইউজ করে আমরা হচ্ছে তিনটে ইকুয়েশন পেয়ে যাব। আমাদের তিনটা আননোন আছে a2 b2 c2। তো আমরা ভ্যালুগুলো ইজিলি পেয়ে যাব। পেয়ে গেলে আমরা ভ্যালুগুলো এই ইকুয়েশনে বসিয়ে দিব, a2 b2 আর c2 এর ভ্যালু। তো বসিয়ে দেওয়ার পরে ফাইনালি এরকম একটা ইকুয়েশন চলে আসছে। একইভাবে সেম প্রসিডিউরে আমরা পাই 3 টাও পেয়ে যাব। কারো কোনো সমস্যা আছে? পাই 1 পাই 2 পাই 3 ক্যালকুলেট করতে পারবা সবাই? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের পাই 3 টাও পেয়ে গেলাম সেম প্রসিডিউরে। এখন যেটা করব, আমাদের এই যে এখানে যে ফাংশনটা লিখেছিলাম f1 সাথে পাই 1 পাই 2 পাই 3 ইকুয়াল টু 0। তো আমরা এখানে পাই 1 পাই 2 আর পাই 3 এর ভ্যালুগুলোকে বসিয়ে দিব। পাই 1 এর ভ্যালু কি পাইছিলাম? r বাই l স্কয়ার b স্কয়ার রো। তো পাই 1 এর জায়গায় সেই ভ্যালুটা বসায় দিছি। পাই 2 এর ভ্যালু কি পাইছিলাম? মিউ বাই l v রো। সো পাই 2 এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। পাই 3 এর যে ভ্যালুটা পেয়েছি l g বাই v স্কয়ার, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন দেখো তো আমাদের এই ইকুয়েশনটাকে এটা কি আমরা এভাবে লিখতে পারি? আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম আমি যদি পাই 1 টাকে বাইরে নিয়ে যাই, ফার্স্ট ভেরিয়েবলটাকে পাই 1 ইকুয়াল টু, মনে করো আমাদের ফি ফাংশনের মাধ্যমে প্রকাশ করলাম এজ এ ফাংশন অফ ফি পাই 2 পাই 3 লেখা যায়। মানে এখান থেকে এখানে যেভাবে আসছি, এখানে এখন কাজ হচ্ছে এখান থেকে এটাতে যাচ্ছে, এরকম একটা উল্টা কাজ এটার জন্য লেখা যায় না এরকম? কারো কোনো সমস্যা আছে এটা লিখতে? স্যার এটা অ্যাকচুয়ালি ইকুয়ালের এই পাশে গেলে বাই আকারে হয় না, মানে 1/, হয় না? কোনটা? এটা কেন, কিভাবে লিখলাম স্যার এটা বুঝিনি। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর ফাংশনের যে ফর্মুলা ছিল সেই ফাংশন অনুযায়ী লিখছি। দেখো আমাদের লাস্ট ক্লাসে দেখেছিলাম আমাদের এখানে কি ছিল, এখানে কি কাজ করেছিলাম স্টেপ 1 এ? আমরা ফার্স্টে ফাংশন আরটাকে অ্যাজ এ ফাংশন অফ এই জিনিসের মাধ্যমে লিখেছি। এখন আমরা যখন কি করছি, আমরা এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে যখন ভিতরে নিয়ে যাচ্ছি ফাংশনের, তখন কি বলছিলাম? f1 অ্যাজ এ ফাংশন অফ r, আরটা ভিতরে চলে গেছে, বাকি ফাংশনগুলো থাকছে b l মিউ রো জি, সেটা ইকুয়াল টু কি লেখা যায়? 0, আমাদের ম্যাথমেটিক্স এর ফাংশনের ল অনুযায়ী। তো এখন আমি যদি এইখান থেকে আবার এই জায়গায় যেতে চাই তাহলে কিভাবে যেতে পারি? আমি আরটাকে বাইরে নিয়ে যাব, তাই না? আরটা ফার্স্টের যে ভ্যারিয়েবলটা ছিল সেটাই কি আমাদের হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো আর ইকুয়াল টু অ্যাজ এ ফাংশন অফ ভি এল মিউ রো জি লেখা যায় না? তো এখানেও এই সেম ওয়েতেই লিখেছি। কারো কোনো সমস্যা আছে? তো আমরা তাহলে দেখো আমাদের আমাদের এই ফাংশন গুলোর ভ্যালু যদি বসা দিই, তার মানে প্রথম যেই ভ্যারিয়েবলটা ছিল, প্রথম ভ্যারিয়েবলটা কি ছিল? প্রথম ভ্যারিয়েবলটা কি আমাদের ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? স্যার ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। তার মানে আমি কি করতে পারি? ডিপেন্ডেন্টকে বাইরে নিয়ে যেতে পারি। ডিপেন্ডেন্টকে বাইরে নিয়ে বাকিগুলাকে ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো কি এজ এ ফাংশন অফ ফি এর ফাংশনে লিখলাম, তাই তো? জি স্যার। তো তাহলে দেখো এখন ওরা যেটা করেছে
তোমরা যদি পারো তোমরা এতটুকু পর্যন্ত রেখে দিলেও চলবে, ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই। আবার যদি চাও যে জিনিসটাকে কিছুটা মডিফাই করবা, তো মডিফাই করতে চাইলেও করতে পারো, যে ওরা কিছুটা মডিফাই করেছে। তোমরা যদি এতটুকু পর্যন্ত রেখে দাও, মানে শুধু এই এই পোর্শনটুকু যদি এই সাইডে নিয়ে যাও তাহলেও চলবে, বা এতটুকু পর্যন্ত রাখলেও মানে চলবে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। এরপরে ফাইনালি ওরা কি করেছে, এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডে। আর এখানে কিছু ওরা মডিফিকেশন করেছে, এই যে এখানে যে জিটা ছিল এই জিটাকে ওরা নিচে নিয়ে গিয়েছে, কিছু মডিফাই করেছে, ঠিক আছে। একটু হোল্ড করো, কারণ তো আমার সাজেশন থাকবে তোমরা এতটুকু পর্যন্তই করো, এই জায়গায় যাওয়ার দরকার নেই, ঠিক আছে, এতটুকু পর্যন্ত রাখলেই চলবে তোমাদের। তো একইভাবে তো এই টাইপের যে ম্যাথ গুলা দেখছো এই ম্যাথ গুলো একটু করবা, একটু বাসায় প্র্যাকটিস করবা। কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে যে কোনো পোর্শনে কোন স্টেপে গিয়ে আটকে গেছো বা বুঝো নাই কোন স্টেপটা কিভাবে আসে, তো আমার সাথে নেক্সট ক্লাসে তোমরা এটা নিয়ে কনসাল্ট করবা। তো এখন আমরা চলে যাবো আরেকটা টপিকে, সেটা হচ্ছে মডেল জিনিসটা কি আর প্রোটোটাইপ জিনিসটা কি, সেই জিনিসটা একটু বুঝবো। তোমাদের কি কারো কোথাও কোনো সমস্যা হবে? আগের ম্যাথটাতে কি কারো কোনো সমস্যা আছে নাকি? কি কারো কোনো সমস্যা হবে? বাকি নাম না স্যার। পাইথন যেসব আছে জিনিসগুলো একদম ইজি, বাসায় 2-3 বার একটু ম্যাথটা করলেই পারবা, একদম সিম্পল ম্যাথ। আচ্ছা, এখন হচ্ছে আমরা জানবো মডেল জিনিসটা কি আর প্রোটোটাইপ জিনিসটা কি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু ভালোভাবে খেয়াল করি। তো এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা আমাদের যে বিভিন্ন রকমের হাইড্রোলিক স্ট্রাকচার আছে, যেমন ড্যাম বলি বা স্পিলওয়ে বলি বা টারবাইন বলি না কেন, মানে আমাদের যদি বিভিন্ন মেশিনের কথা চিন্তা করি, হাইড্রোলিক মেশিনের কথা টারবাইন বলতে পারি বা পাম্প বলতে পারি, তো এই হাইড্রোলিক মেশিন বা হাইড্রোলিক স্ট্রাকচার যেটাই বলি না কেন তাদের পারফরমেন্সটা কিরকম হবে, ঠিক আছে। তো আমি এটা মানে এই জিনিসটাকে ম্যানুফ্যাকচার করার পূর্বে, এই জিনিসটাকে তৈরি করার পূর্বেই তাদের পারফরমেন্সটা কিরকম হবে, তো এই জিনিসগুলো আমরা মেইনলি জাস্টিফাই করব যেটার মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে মডেল। দ্যাট মিনস মনে করো আমাদের একটা ড্যাম তৈরি করব, ঠিক আছে, আমরা হচ্ছে কোন একটা জায়গায় ড্যাম তৈরি করব। তো সেই ড্যামটা কিরকম আমাদের ফিউচারে কাজ, মানে আমাদের আদৌ ড্যামটা কি সার্ভিসেবল কিনা বা ড্যামটা কতটুকু কার্যকরী হবে আমাদের ওই লোকেশনে বসানোর জন্য, এই জিনিসটা আমরা ফার্স্টে একটা মানে ট্রায়াল করে দেখতে চাচ্ছি যে এটা আসলে উপযুক্ত হবে কিনা, আমরা যেরকম ভাবে ড্যামটা ডিজাইন করেছি। সো এই যে আমাদেরকে এই যে তার ড্যামটার মানে ড্যামটার যে প্রপারলি ফাংশনিং হবে কিনা সেই জিনিসটা জানার জন্য আমরা কি করি, ল্যাবে একটা মডেল তৈরি করি। দ্যাট মিনস মনে করো আমাদের রিভারে একটা ড্যাম তৈরি করতে হবে, সেই রিভারটাকে একটা স্মল স্কেলে একটা রিপ্রেজেন্ট করি। সেখানে রিভারের উপরে যেই ডাইমেনশনে একটা মডেল ড্যাম তৈরি করতাম, সেই তার থেকে স্মল স্কেলে একটা মডেল তৈরি করি আমরা ল্যাবে, যাতে করে আমরা বুঝতে পারি যে এখানে ফাংশনটা করে আমরা বুঝতে পারি যে এইটা আমাদের যখন মানে রিভারে গিয়ে জিনিসটা ইমপ্লিমেন্ট করব তখন সেটা কাজ করবে কিনা, বা আমাদের যদি কোনো রকমের ডিফেক্ট থাকে ডিজাইনে, সেই ডিজাইনে ডিফেক্টটাকে জাস্টিফাই করার জন্য কিন্তু এই মডেলটা বানানো হচ্ছে। দ্যাট মিনস মডেল হচ্ছে আমাদের একটা স্মল স্কেল রেপ্লিকা, আমাদের যে অ্যাকচুয়াল স্ট্রাকচার থাকে বা অ্যাকচুয়াল যে ড্যাম থাকে, বা তুমি যদি একটা অ্যাকচুয়াল রিভারকে রিপ্রেজেন্ট করতে চাও, তো অ্যাকচুয়াল রিভারের বা অ্যাকচুয়াল ড্যামের যেটাই বলি না কারণ তাদের একটা স্মল রেপ্লিকা যদি আমি আমার ল্যাবে বানাই, সেটাকে আমি বলবো কি মডেল। কারো কোনো সমস্যা আছে মডেল নিয়ে? বুঝতে পারছো মডেলটা কি জিনিস? আর আমাদের এই যে অ্যাকচুয়াল যে স্ট্রাকচার বা অ্যাকচুয়াল যে ড্যাম বা অ্যাকচুয়াল যে রিভার যেটাই বলি না কেন বা অ্যাকচুয়াল মেশিন, সেটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ। তার মানে মডেলটা হচ্ছে একটা স্মল স্কেল ভার্সন আর প্রোটোটাইপটা কি একটা লার্জ স্কেল ভার্সন, যে এখানে গিয়ে আমরা ফাইনালি ইমপ্লিমেন্ট করবো জিনিসটা।
ঠিক আছে? ইভেন এমনও হইতে পারে যে আমাদের মডেলটা অনেকটা লার্জ স্কেল করেছি প্রোটোটাইপের তুলনায়। সেটা কিরকম হইতে পারে? সেটা হইতে পারে এরকম যে আমাদের প্রোটোটাইপটা অনেক মানে অনেক ক্ষুদ্র একটা জিনিস, অনেকটা টাইনি একটা জিনিস, কিন্তু আমরা যখন সেটাকে মডেলে বানাচ্ছি, আমরা লার্জ স্কেলের জিনিসটা কতটুকু ইফেক্টিভনেস সেটা দেখতে যাচ্ছি, সেই ক্ষেত্রে মডেলটা লার্জ স্কেলে ডিজাইন করা হয়। মডেল আর প্রোটোটাইপ দুটো জিনিস কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন মডেল যে আমরা বানাচ্ছি, মডেল বানানোর আসলে সুবিধাগুলো কি? আমাদের আমি যদি ডিরেক্ট রিভারে গিয়ে একটা ড্যাম বানাই, ড্যাম বানিয়ে যদি টেস্ট করি ড্যামটা কতটুকু কার্যকর, তো ওইটার খরচ কি অনেক বেশি হবে না? কারণ একটা ড্যাম বানাবো, অনেক খরচ পড়লো, এরপরে দেখলাম ড্যামটা কার্যকরী না, দেন ওইটাকে আবার কিছু রেকটিফিকেশন কাজ করলাম। তো মানে জিনিসটা কি পুরোপুরি অনেক কস্টলি একটা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি একটা স্মল স্কেলের একটা ড্যাম আমার ল্যাবের মধ্যে বানাই, তো ল্যাবে সেই জিনিসটাকে জাস্টিফাই করি, ওইখানে যদি কোনো কারেকশন থাকে আমি ল্যাবের মধ্যেই জিনিসটাকে কারেকশন করি, তাহলে কি আমাদের কি অনেক টাকা সেভ হচ্ছে? কারণ কি জিনিসটাকে একটা ছোট জিনিস নিয়ে আমরা কাজ করছি, হ্যান্ডেলিং করছি, তাই না? তো তার মানে একই সাথে আমাদের এই ছোট জিনিসটা হ্যান্ডেলিং করাও যেমন ইজি, আবার একই সাথে আমাদের ইকোনমিক পার্সপেক্টিভও এখানে মেনটেন করা যাচ্ছে মডেলের ক্ষেত্রে। ঠিক আছে? সো তারপরে এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টে সেই কথাটাই বলা হয়েছে মডেলের অ্যাডভান্টেজটা। তো এরপরে যদি চিন্তা করি আমাদের এই যে মনে করো যে আমাদের যে ড্যামটা বানালাম, সেই ড্যামে মানে ড্যামটা মনে করো যে ড্যামটা ড্যামটা কোন কোন ক্ষেত্রে ফাংশনিং হবে, কিরকম ভাবে ফাংশনিং করবে, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে ড্যামটা পারফরমেন্স সব থেকে বেস্ট পারফর্ম পারবো আমরা, ঠিক আছে? বা তুমি যদি একটা সুইচ গেট ইউজ করো, সুইচ গেটে গেট ওপেনিং কতটুকু রাখলে তুমি এখানে হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম পারফরমেন্সটা পাবা। তো এই জিনিসগুলা মেইনলি আমরা প্রিডিক্ট করার জন্য কি আমাদের হচ্ছে এই মডেলটা কাজে লাগে। মানে মডেলটা থেকে আমরা অনেক কিছু ফিউচারে অনেক প্রেডিকশন গুলা করতে পারছি। বা তারপরে মনে করো আমরা একটা ড্যাম ডিজাইন করেছি, আমাদের এই ডিজাইনে সামান্য কিছু কারেকশন দরকার ছিল, যে জিনিসটা আমাদের হয়তো বা কোনো কারণে মিস্টেক ছিল। তো এটা যদি আমি মডেলের মধ্যে যখন টেস্ট করব, তখন আমি আমার মিস্টেক গুলো ধরতে পারলে সেখানে কি আমি কি মানে সেখানে যদি আমি জিনিসটাকে রেকটিফাই করি, তার মানে কি আমাদের কি মানে অনেক ইজিলি জিনিসটাকে রেকটিফাই করা পসিবল হচ্ছে। বাট আমি যদি রিয়েল লাইফে ড্যামটা কনস্ট্রাক্ট করে ফেলি, দেন সেখানে যদি দেখি যে ড্যামটাতে আমার কিছু কারেকশন দরকার, তার মানে সেটাকে রেকটিফাই করতে গিয়ে আমার অনেক বেশি খরচ হবে। তার মানে কি আমাদের ড্যামে রেকটিফাই করাটাও কি অনেকটা ইজি হচ্ছে, বা কোথায় কোথায় রেকটিফাই করার দরকার হচ্ছে সেই জিনিসটাও আমরা জাস্টিফাই করতে পারছি মডেল থেকে। ঠিক আছে? সো তাহলে আমাদের এই জিনিসগুলোই হচ্ছে মেইনলি আমাদের মডেলের একটা অ্যাডভান্টেজ, এগুলো একটু দেখবা। তো এই মডেলের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আমাদের সিভিলের বিভিন্ন স্ট্রাকচার আছে, ড্যাম, ওয়্যার বা ওয়্যার জিনিসটা কি এটা তোমরা হচ্ছে পরের যে লেকচার মানে ওপেন চ্যানেল ফ্লো সেইখানে তোমরা দেখতে পারবা যে ওয়্যার জিনিসগুলো কি, বিভিন্ন রকমের ব্রডকাস্টার ওয়্যার ইউজ করা হয় বা সুইচ গেট, এই জিনিসগুলো পরবর্তীতে তোমরা পরের লেকচারে দেখবা। ওয়াটার রিসোর্স বা ফ্লাড কন্ট্রোল বা বিভিন্ন বা টারবাইন বা পাম্প বা কম্প্রেসর বা বিভিন্ন যেই হাইড্রোলিক স্ট্রাকচার বলি বা হাইড্রোলিক মেশিন বলি, যেটাই বলি না কেন, তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন আছে ড্যামের। তো এখন হচ্ছে আমাদের কিছু কিছু সিমিলিটিউড মনে রাখতে হবে। তো এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে মানে মেইনলি কিছু সিমিলারিটির কথা খেয়াল রাখতে হবে। আমরা যখন একটা মডেল ডিজাইন করব সেখানে কিছু সিমিলারিটির কথা খেয়াল রাখতে হবে। জিওমেট্রিক সিমিলারিটি আছে, কাইনেমেটিক সিমিলারিটি আছে, এটা হচ্ছে ডাইনামিক সিমিলারিটি। তো জিওমেট্রিক সিমিলারিটি কি? আমাদের হচ্ছে যে মডেল আর প্রোটোটাইপের মধ্যে কিছু জিওমেট্রিক সিমিলারিটি থাকে। তো যেমন হচ্ছে আমাদের লেংথের রেশিও, আমাদের মডেল আর প্রোটোটাইপের যে লেংথের রেশিও, তো সেইটার মধ্যে কিছু সিমিলারিটি থাকে, সেগুলো নিয়ে মেইনলি হচ্ছে আমাদের জিওমেট্রিক সিমিলারিটি করা হয়েছে। তার মানে হচ্ছে জিওমেট্রিক সিমিলারিটি থাকছে আমাদের হচ্ছে লেংথের রেশিও বা সিমিলারিটি বিটুইন দ্য লেংথ, সিমিলারিটি বিটুইন দ্য এরিয়া, সিমিলারিটি বিটুইন দ্য ভলিউম, এগুলোকে বলা হচ্ছে মেইনলি জিওমেট্রিক সিমিলারিটি। তো জিওমেট্রিক সিমিলারিটিটা কি বলা যায়, তার মানে আমার মডেলের যে লেংথ সেটার সাথে যদি প্রোটোটাইপের লেংথের একটা রেশিও করি, তাহলে রেশিওটা আসবে কি
স্যার শুনতে পাচ্ছি না তো। আচ্ছা সরি, আমি হচ্ছে মাইক্রোফোন মিউট করে আর কি কথা বলছিলাম। আচ্ছা, তো LM টা হচ্ছে আমাদের মডেলের লেংথ আর LP টা হচ্ছে প্রোটোটাইপের লেংথ। দ্যাট মিন্স মডেলের লেংথের সাথে যদি প্রোটোটাইপের লেংথের একটা রেশিও করি সেটা ইকুয়াল টু LR বলা যায়। ঠিক আছে, একইভাবে এরিয়া রেশিও, এটা হচ্ছে লেংথ স্কেল রেশিও। একইভাবে এরিয়ার সাথে যদি রেশিও করি তাহলে কি বলা যায়? এরিয়া অফ মডেল ডিভাইড বাই এরিয়া অফ প্রোটোটাইপ। এরিয়া অফ মডেলকে কি বলা যায়? মডেলের লেংথ স্কয়ার। আর এরিয়া অফ প্রোটোটাইপকে কি বলা যায়? প্রোটোটাইপ লেংথ অফ প্রোটোটাইপ স্কয়ার, তাই না? তো তাহলে এই LM বাই LP কে কি বলা যায়? LR, তার মানে ইকুয়াল টু LR স্কয়ার এরিয়া রেশিওতে। একইভাবে ভলিউমের জন্য কি বলা যায়? ভলিউম অফ R, দ্যাট মিন্স ভলিউম রেশিও ইকুয়াল টু ভলিউম অফ মডেল ডিভাইডেড বাই ভলিউম অফ প্রোটোটাইপ বলা যায়। এখন ভলিউম অফ মডেলকে কি বলা যায়? লেংথ কিউব অফ মডেল আর হচ্ছে লেংথ কিউব অফ প্রোটোটাইপ বলা যায়। তো তাহলে কি বলা যায়? ইকুয়াল টু LM বাই LP কে কি বলা যায়? LR কিউব। তো সেটা এখানে বলা হয়েছে। একইভাবে কাইনেমেটিক সিমিলারিটি কি জিনিস? কাইনেমেটিক সিমিলারিটি হচ্ছে যখন আমাদের সিমিলারিটি আমাদের মোশনের যে সিমিলারিটি থাকবে সেটাকে বলা হচ্ছে মেইনলি কাইনেমেটিক সিমিলারিটি। দ্যাট মিন্স এখানে হচ্ছে ভেলোসিটির যে সিমিলারিটি, দ্যাট মিন্স V1 অফ মডেলের যে ভেলোসিটি সেটার সাথে যদি প্রোটোটাইপের ভেলোসিটি রেশিও করি সেটাকে বলা হচ্ছে ভেলোসিটি রেশিও, মানে VR। ঠিক আছে, মনে করো তোমাদের ভেলোসিটি রেশিওর একটা ভ্যালু দেওয়া আছে 1/30। তার মানে কি বলা যায়? আমাদের VM বাই VP ইকুয়াল টু 1/30, তাই না? একইভাবে এসিলারেশন স্কেল রেশিও যদি বলা হয় যে AR, তাহলে কি বলা যায়? AM বাই AP ইকুয়াল টু AR বলা যায়। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাসিলারেশন রেশিও। এখন চলে আসবো ডাইনামিক সিমিলারিটি। ডাইনামিক সিমিলারিটি কি? যখন আমাদের ফোর্সের মধ্যে সিমিলারিটি থাকবে, দ্যাট মিন্স এখানে ফোর্স নিয়ে কাজ। তো তাহলে ফোর্স রেশিওটা কি আসবে? ফোর্স রেশিও আসবে FM, মানে FR ইকুয়াল টু কি আসবে? আমাদের মডেলের যেই ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই কি? প্রোটোটাইপের ইনার্শিয়া ফোর্সের জন্য যদি ভিসকাস ফোর্সের কথা বলি, মডেলের ভিসকাস ফোর্স ডিভাইডেড বাই প্রোটোটাইপের ভিসকাস ফোর্স, তাই তো? তার মানে আমাদের এই তিনটা সিমিলারিটির কথা একটু খেয়াল রাখবো। ডাইনামিক সিমিলারিটি, কাইনেমেটিক সিমিলারিটি আর হচ্ছে আমাদের হচ্ছে জিওমেট্রিক সিমিলারিটি। এই তিনটা সিমিলারিটি একটু খেয়াল রাখবো তাহলেই হবে। তো বাকি যেই রেনল্ডস নাম্বারের জিনিসগুলা, এখানে ছোটখাটো কিছু জিনিস একটু দেখবো আমরা, এগুলো আমরা নেক্সট ক্লাসে তাহলে আমরা দেখবো। আজকে এতটুকু পর্যন্তই তোমাদের থাক। আর তোমরা তাহলে নেক্সট ক্লাসে যেটা করবা, ওই তোমাদের যে বাকিংহাম পাই থিওরেম যেটা পড়াইছি, তো বাকিংহাম পাই থিওরেমটা একটু পড়ে আসবা। যার যেখানে সমস্যা ওগুলো নিয়ে একটু ডিসকাস করবো আমরা। আর কিছু মডেল, একটা মডেল কিভাবে ডিজাইন করে ওই জিনিসের কিছু জিনিস একটু রেনল্ডস ল থেকে কিভাবে পাওয়া যায়, ওইগুলো একটু দেখবো আমরা নেক্সট ক্লাস।